সমাজ সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সমাজ সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন নৃত্যশিল্পী এবং নির্দেশক পূজা সেনগুপ্ত। শুভ বিজয় এবং পুজোতে পুজোর সঙ্গে কথা। আপনাকেও শুভ বিজয়। হ্যাঁ, এবার এই যে দুর্গা এলেন, চলে গেলেন বা যাচ্ছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে বলে এবার তো ঘোড়ায় চড়ে এসেছিলেন। তা এই যে দুর্গা আসলেন, চলে গেলেন, সেই জায়গা থেকে পুজো কিভাবে, মানে পূজা কিভাবে এই দুর্গাকে দেখলেন এবার? আসলে ওই মণ্ডপে যাওয়া বা সকালে অঞ্জলি দেয়া, সন্ধ্যার সময় কোন মণ্ডপের সাজটা কেমন হয়েছে দেখা, পরিবারের সদস্যদের নিয়ে এইভাবেই পুজোটা কেটে যায়। আর গত 1-2 বছর ধরে একটা বাড়তি দায়িত্ব এসে পড়েছে, সেটা হচ্ছে এই মাঝে মাঝে যে ইন্টারভিউ দেয়া, সেই জন্য। হ্যাঁ, সেটা তো আনুষ্ঠানিকতার বিষয় আছে, কিন্তু এই যে ছোট থেকে বড় হতে হতে এই যে নানা রকম পূজার সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়েছে, যে হয় আমাদের এখানে বারোয়ারি পূজা আছে, তারপর হচ্ছে বনেদি পূজা আছে, অনেকে সেই 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 যে মানে দুই জায়গার পূজার যে দুই রকম, এই অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। বারোয়ারি মানে তো 12 ইয়ার, মানে 12 বন্ধু মিলে যেটা পূজা, এটা। আর বনেদি মানে সর্বজনীন যে পূজা, সর্বজনীন। আর বনেদি পূজাটা হচ্ছে পরিবার ভিত্তিক, শোভাবাজার রাজবাড়ি থেকে যেটার প্রথম শুরু হয়েছিল ব্রিটিশদের, লর্ড ক্লাইভকে আমন্ত্রণ জানিয়ে। তো আসলে যেভাবেই হোক এই উৎসবটা কিন্তু সার্বজনীন, এবং যে প্রতিমাটা তৈরি করা হয় মা দুর্গার, সেই প্রতিমা যে মানুষ করেছে পূজা করার, তাকে বাইজি বাড়িতে গিয়ে ভিক্ষা করে মাটি নিয়ে আসতে হয়। সেই মাটিটা মিলিয়েই কিন্তু মা দুর্গার প্রতিমা হবে, তা না হলে ওই পূজাটা অসম্পূর্ণ মানা হয়। তো বাইজিদেরও কিন্তু সম্মান দেওয়ার একটা ব্যাপার আছে। সব অর্থেই আসলে সার্বজনীন না, অস্পৃশ্য না, সে তার জীবনের বাস্তবতা থাকতে পারে, কিন্তু সে নারী, সে জায়গা থেকে তাকে সম্মান দিতে হবে। তার স্পর্শের মাটি মিলেই কিন্তু প্রতিমাটা পূর্ণ। এই যে ছোটবেলা থেকে মানে যে দুর্গাকে দেখা হচ্ছে, প্রতিমাকে দেখা হচ্ছে, তার অবয়বটা একটু পাল্টে যাচ্ছে না? না, এটা তো অবয়ব পাল্টাতেই পারে, কিন্তু ত্রিনয়না মা তো ত্রিনয়নাই আছেন। কখনো কখনো এটা কলকাতাতেও হচ্ছে, ঢাকাতেও আমি যতটুকু জানি বা দেখার চেষ্টা করি, সেখানে দেখা যাচ্ছে যে ছোট পর্দা, বড় পর্দার অনেকের সঙ্গে মিলে যায় ত্রিনয়ন, চালের দানা দিয়ে প্রতিমা, সাবান দিয়ে প্রতিমা, এগুলো সেটা হচ্ছে কোনো নায়িকার সঙ্গে হয়তো তার মুখমণ্ডলের সঙ্গে একটু মিলে যাচ্ছে, তাই না? এখন আসলে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে শিল্প হচ্ছে রাজ তরুণের মতো। সে বলে না আমাতে এসে তোমার পথ শেষ হলো, বরং সে বলে আমাতে প্রবেশ করো। শিল্প বা সৃজনশীল কাজ করলে ওই জায়গাটা আসলে সবসময় খোলা রাখতে হবে, সেটা ছেড়ে দিতে হবে যারা দেখছে তাদের উপরে। যেটা ভালো সেটা টিকে থাকবে, বাকিটা হারিয়ে যাবে। না, এই যে দুর্গাকে যখন আমি তৈরি করি, দুর্গাকে আমাদের এখানেও কিন্তু অনেক মানে এই সর্বজনীন পূজার পাশাপাশি কিন্তু অনেক যে বনেদি পূজাও হয় বিভিন্ন জায়গায়, ঢাকার যে গ্রাম এলাকাতে, জেলা শহরগুলোতে বেশি হচ্ছে। সেই জায়গাতে যখন এই প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে, তখন তাকে হয়তো বলেই দেওয়া হচ্ছে এবারের থিম প্রতিমার গড়নটা হবে এরকম। হ্যাঁ, কিন্তু আমি যে আমার নিজের ভিতরে যে আমি যে দুর্গাকে হয়তো লালন করি, যে দুর্গাকে শ্রদ্ধা করি, যাকে সঙ্গে রাখি, তখন তাকে আর তৈরি করা হয় না। আসলে মূর্তির যে ব্যাপারটা পুরোটাই তো প্রতীকী, কারণ দুর্গাপূজার বিসর্জনটা কিন্তু আগে হয়, আমরা ওটাকে বলি দর্পণ বিসর্জন। মানে মূর্তিটা একটা মূর্ত জিনিস, কিন্তু প্রতিমাটা কিন্তু আমার ভেতরে যে প্রতিফলনটা, সেটাই প্রতিমা। তো যে হয় না যে মূর্তি ভাঙা যায়, কিন্তু প্রতিমা তো অন্তরে থাকে, সেটাকে বিসর্জন দিতে হয় মনের ভালোবাসায় এবং এই আশায় যে আগামী বছর আবার আসবে। এবং সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় যে আমাদের উৎসবগুলো কিন্তু খুব বাণিজ্যিক উৎসব হয়ে যাচ্ছে এখন, সেটা সব উৎসবে, ঈদ মানে সবকিছু মিলেই আমাদের তো সব উৎসবে আমরা সবাই একসঙ্গে পালন করি, ঈদ হোক আর পুজো হোক। সেই জায়গা থেকে যে এই বাণিজ্যিকতার কারণে আমি আমার দুর্গাকে, আমার সরস্বতীকে আমি গড়তে পারছি না। আমাদের আজকের যে বিশ্ব, বাণিজ্যিকীকরণ আসলে সবকিছুতেই চলে এসছে। একটি মেয়ে যখন বাড়ি থেকে বের হয়, তখনও কিন্তু সে ভাবে যে আমি এইভাবে সাজলে
আমাকে এরকম লাগবে বা আমার গ্রহণযোগ্যতাটা এরকম হবে, ছেলে মেয়ে নির্বিশেষে। বাণিজ্যিক আমরা একটা চিন্তা, নিজের অজান্তেই আমরা নিজেদেরকে কিন্তু পণ্য ভাবতে শুরু করছি বা বানিয়ে ফেলছি। তো পূজাগুলো তো আমাদেরই, আমরাই তো করি, সমাজেরই একটা অংশ। এই জন্য এগুলো এর থেকে মুক্তি পাচ্ছে না, এটা সত্যি। মানে সমাজ পুঁজি দ্বারা, বাণিজ্য দ্বারা প্রভাবিত। এটা তো হচ্ছেই, কিন্তু যেটা আমাদের ঘাটতি, এই ঘাটতিটা আমাদের দিন দিন বাড়ছে, সেটা হলো সৃজনশীলতার অভাব। এই কথাটা আমি এর আগেও বলেছি। যেমন কলকাতায় আমি 2 বছর পড়াশোনা করেছি, তখন দেখতাম যে প্রতিটা মণ্ডপের একটা থিম থাকতো, অবশ্যই, হ্যাঁ। ক্রিয়েটিভ থিম, এবং যিনি মূর্তিটা বানান, শিল্পী, তাকে কিন্তু আলাদা করে এনে তাকে সম্মান দেওয়া হয়। আমাদের দেশে এই কালচারটা খুব মিসিং। হ্যাঁ, এই যে থিম অনুযায়ী যে তৈরি করা হয়, এবং অনেক দিন ধরে, মানে একটি দুর্গাপূজা শেষ হওয়ার পরের পূজাটা কি হবে তখন থেকে শুরু হয়। এবং এবার আমি ফেসবুকে দেখলাম যে এই যে আমরা রামপাল নিয়ে কথা বলছি, সুন্দরবন নিয়ে কথা বলছি, এই থিমের উপর একটি আমি দেখলাম যে একটি প্রতিমা করা হয়েছে ফেসবুকে, সেটা ভাইরাল হচ্ছে। সেটাও এবার দেখলাম যে আমাদের এখানে হয়তো হয়নি, কিন্তু কলকাতায় কিন্তু এটা হয়েছে। সুন্দরবন বাঁচাও একটা ওই থিম দিয়েও হয়েছে। কলকাতায় আসলে নতুন কিছু না, মানে ওর প্রতি বছরই তারা খুব থিমেটিক কাজ করে। ওখানে পূজাটা ঠিক ধর্মীয় আচার অনুষ্ঠানের পর্যায়ে আর নেই, এটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। এবং এই যে প্রতিমা করছে নানা বিষয় দিয়ে, মানে মাটির যেমন খড় দিয়ে তৈরি হচ্ছে, কোথায় যে আমি দেখেছিলাম যে বোতল দিয়ে তৈরি হচ্ছে, নানা কিছু প্রদীপ দিয়ে তৈরি হচ্ছে, তাই না? অনেক কিছু দিয়ে তৈরি হচ্ছে। যে দুর্গাকে আমরা যেভাবে দেখি যে প্রত্যেকেই মানে মানসিক ভাবে না হোক ওই জায়গাটা যেতে চাই, যেমন সব করবো, আমাকে সব করতে হবে। হ্যাঁ, অন্তত আমি না পারি আমার ছেলেকে বা আমার মেয়েকে এরকম দশভুজা করার একটা যে প্রতিযোগিতার মধ্যে আমরা চলে গিয়েছি। হ্যাঁ, সেটা নিয়ে যদি একটু বলেন। খুবই কঠিন প্রশ্ন। আসলে প্রশ্নটা খুব সহজে আপনি করে ফেলেছেন, উত্তরটা তো অনেক ব্যাপক। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই তো মানে আমাদেরকে এদিকে ঠেলে দিচ্ছে। ছোটবেলা থেকে আমরা যেভাবে শিক্ষিত হচ্ছি যে কোচিং করো, টিচার যিনি আমাদের পড়াচ্ছেন, শিক্ষক, আমরা কিন্তু আমি দেখেছি যে আমার পরিবারে আমার বাবা মা আমার শিক্ষকদেরকে সবসময় স্যার বলেছেন। তারা বসে থাকলে দাঁড়িয়ে থাকতেন। হয়তো বয়সে অনেক ছোট আমার সেই শিক্ষক, কিন্তু শিক্ষক, তার যে সম্মান। এবং শিক্ষকরাও আগেকার দিনে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। এখন শিক্ষকরাও ছাত্রছাত্রীদের বলছে যে প্রাইভেট পড়ো, নাহলে নাম্বার পাবে না। মানে এই যে এখানে একটু বলা যায়, আমরা ছোটবেলা থেকে দেখেছি, হয়তো আপনারাও দেখেছেন যে শিক্ষক মানে শিক্ষকের সঙ্গে একটা বিষয়টা যুক্ত ছিল, বিশেষ যে পূজনীয়, সেইটা মনে উঠে গিয়েছে, শব্দটা এখন শোনা যায় না। এটা শুধু শিক্ষক না, আসলে কোনো পেশাতেই, কোনো পেশাতেই, খুব হ্যাঁ, যে মানুষটাকে আমরা দূর থেকে দেখে খুব শ্রদ্ধা করছি বা মনে হচ্ছে যে উনি অনেক বিশাল মাপের একজন মানুষ, অধিকাংশ ক্ষেত্রেই তার খুব কাছে চলে গেলে তখন কিন্তু সেই শ্রদ্ধাটা অনেক সময় থাকে না। এটা দোষের কিছু না, কারণ আমরা সবাই কিন্তু মানুষ। কখনো এটা এটা আমাদেরই ভুল। একজন মানুষকে মানুষ হিসেবেই দেখতে হবে, তাকে যদি আমরা ঈশ্বর বানিয়ে ফেলি সেটা তো আমাদেরই ভুল, তাই না? মানুষের তো দোষ ত্রুটি থাকবেই। প্রতিযোগিতার যে কথাটা আপনি বলছিলেন, আমি মনে করি এর জন্য সম্পূর্ণভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী এবং অভিভাবকরাও দায়ী। এই যে একটা কম্পিটিশন এবং ডিগ্রি, সবসময় এস্টাবলিশমেন্ট, জীবনে সফলতাটা আসলে কি, এটা আমাকে খুব ভাবায় মাঝে মাঝে। আমি যখন পদার্থবিজ্ঞান ছেড়ে নাচকে আমার পেশা হিসেবে নিলাম, তখন কিন্তু এই কথাটা আমাকে বারবার শুনতে হয়েছে যে লাইফ এস্টাবলিশমেন্ট লাগবে, সাকসেস লাগবে। হোয়াট ইজ সাকসেস? সাকসেস মানে কি আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকবে, আমার একটা গাড়ি থাকবে, আমি বিয়ে করব, বাচ্চা কাচ্চা থাকবে, তারা দামি স্কুলে পড়বে? ইজ ইট সাকসেস? আই ডোন্ট থিংক সো। সাকসেসের তো অন্য একটা দিক আছে না। আমি একটা কাজ করছি, আমার কাজের মধ্য দিয়ে আমার সমাজ, আমার দেশ কতটা উঠে আসছে, বিশ্ববাসীর কাছে আমি এই কাজগুলো নিয়ে যেতে পারছি কিনা, এই ভিশনটা কারোর মধ্যে তৈরি হচ্ছে না। এবং শিক্ষার কথা যেটা বললেন, তার সঙ্গে আমি যদি সৃজনশীলতা বিষয়ে আসি, যে আপনি নাচের সঙ্গে আছেন, কেউ গানের সঙ্গে আছে, সেই জায়গাও কিন্তু কেউ সন্তুষ্ট নাই না, এটা শিক্ষাটা এত মানে এত গোড়ার একটা জায়গা, এবং আমাদের সমাজে তারই প্রভাব পড়ছে ওই জায়গাগুলোতে। হ্যাঁ, শিক্ষাটা কিন্তু 3 রকমের। একটা হচ্ছে একদম নিম্নবিত্ত যারা, তারা মাদ্রাসায় পড়ছে, কারণ এর যে দামি শিক্ষাটা তারা এফোর্ড করতে পারবে না। মধ্যবিত্তের ছেলেমেয়েরা বাংলা মাধ্যমে পড়ছে, উচ্চবিত্তরা ইংরেজি মাধ্যমে পড়ছে। সবসময় যে উচ্চবিত্তরা ইংরেজি মাধ্যমে পড়ছে তা না, কিন্তু এই মোটামুটি একটা ভাগ আছে। এখন যেই বাচ্চাটা বা ছেলে মেয়েটা ইংরেজি মাধ্যমে পড়ে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, তার জীবনবোধের জায়গাটা কোথায়? এই জীবনবোধের জায়গাতে একটু আসি, যে এই যে যাকে যে নাচ শেখা শুরু করলো,
যে গান শিখতে শুরু করলো, সে শুরু থেকে কিন্তু আর কি এটাও কিন্তু একটা সাধনার বিষয়, অনুষ্ঠানের বিষয়। আমরা বন্দনা বলি, এক ধরনের ধ্যানের কথা বলি আমরা, হ্যাঁ সাধনার কথা বলি, এটা সাধনার জায়গা। কিন্তু এখন কি সেই সাধনা আছে? এখন তো প্রতিযোগিতা। এখন আপনি নাচ শিখতে যাবেন, আপনার মুদ্রাগুলো হবে একটু বাণিজ্যিক মুদ্রা হবে আপনাকে, কারণ ওই বাণিজ্যিক মুদ্রা দিলে আপনি তারকা হতে পারবেন দ্রুত। মানে আপনার কাছে যে শিখতে আসছে বা আপনি যার কাছে শিখতে যাচ্ছেন, কিছুদিনের মধ্যেই কোথাও অনুষ্ঠান করার সুযোগ পাবে, তারকা হবে, এরকম একটা প্রবণতা আছে। কিন্তু এই সবকিছুর বাইরে অনেকেই আছে যারা ডেডিকেটেড। আমি ব্যক্তিগতভাবে আমি কাউকে শেখাই না, কারণ আমাকে পারফরমেন্স নিয়ে অনেক সময় দিতে হয়। আমার যে প্রোডাকশন গুলো নিজের কাজ নিয়ে মেইনলি পারফরমেন্স, শেখানোটা হয়তো আরো কয়েক বছর পরে শুরু করব। তো আমার সাথে যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে, আমার মনে হয় এদের ডেডিকেশন আছে, কিন্তু ওদেরকে গাইড করার কেউ নেই। ওরা নিজেরা যতটা না অ্যাম্বিশাস, তার চেয়ে বেশি ইউজড, আচ্ছা ব্যবহৃত হচ্ছে। মুখে যারা অনেকেই সুন্দর সুন্দর কথা বলে বেড়ায়, তারাই কিন্তু আবার যে খুব বেশি মানে সংস্কৃতি নিয়ে কথা বলেন, হ্যাঁ তারাই কিন্তু আবার অনেককে ব্যবহার করছেন, এটা হচ্ছে। তো সবসময় তরুণ প্রজন্মের উপরে চাপিয়ে দিলে বা আমাদের উপরে অনেকে চাপিয়ে দেয়, ব্যাপারটা আসলে তেমন না। সব প্রজন্মেই ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, সেটা থাকবে, কিন্তু নির্দেশনার জায়গায় সমস্যা আছে। আছে, ভালো নির্দেশনাও তো আছে, তা না হলে শিল্পী তৈরি হচ্ছে। তো ধারাটা এদিকে, জোয়ারটা বেশি, স্রোত এখন এদিকে বইছে বেশি। হ্যাঁ, এটা এর কারণটা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বাবা মাদের আরেকটা বিষয়। আসলে উন্নত বিশ্বে মানুষের জীবনের অনেকটা দায়ভার সরকার নিয়ে নিয়েছে। একটা মানুষের শিক্ষা, চিকিৎসা, এই দুটো কিন্তু খুব ভাইটাল বিষয়। এই দুটোর দায় দায়িত্ব সেসব দেশে সরকার নিয়েছে, যে কারণে মানুষ কিন্তু অনেক বেশি রিল্যাক্সড। তাদের কিন্তু এই অ্যাম্বিশন গুলো নেই যে ডাক্তারই হতে হবে। ডাক্তার হতে হবে কেন? সেবা করার জন্য না, ডাক্তার হলে অনেক ইনকাম করা যাবে। ইঞ্জিনিয়ার হতে হবে কেন? ভালো কনস্ট্রাকশনের জন্য না, ইঞ্জিনিয়ার হলে অনেক টাকা ইনকাম করা যাবে। কিন্তু পশ্চিমা দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, ওখানে কিন্তু এগুলো খুব ব্যাকডেটেড আইডিয়া এখন। ওরা অনেক বেশি প্রফেশনাল, ওরা প্রফেশনকে বেস করেই লেখাপড়াটা করে, অকারণে একটা ডিগ্রি নেয় না। তার কারণটাই হচ্ছে যে তাদের যে জীবনের একটা নিশ্চয়তা আছে, এবং সেই নিশ্চয়তাটা সরকার নিয়েছে। আমাদের সরকার চেষ্টা করছে, যদি কখনো সেরকম জায়গায় যেতে পারে তখন আমাদের এটাও কেটে যাবে। আরতি তো করা হয় সবসময়, প্রতি বছর নিয়ম করে করা হয় না। অনেক বছর আগে করেছিলাম, আমাদের গ্রামের বাড়িতে একবার পুজো হয়েছিল। আমার মার একটা মানুষ ছিল, তখন আমি আর আমার কাজিন আরো দুজন মিলে, আমার ছোট বোন, আমার কাজিন, তিনজন একসাথে নাচ করেছিলাম। ঢাকায় আরতিটা দেখা হয় বেশি, করা হয় না। এবং এই মানে দুই জায়গার, এই যে ধরেন আমি একটু বলি যে ছোটবেলা থেকে এই যে এই পর্যন্ত আস্তে আস্তে আরতির যে নাচ, সেই ভঙ্গি, পিছনে যে গানটা বাজছে, যে মুদ্রা, সেগুলো একটু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে না? মানে আমি এবার না আরো 2 বছর আগে দুর্গাপূজা আমি আরতি দেখতে গেলাম মানিকগঞ্জের একটা গ্রামে। যাওয়ার পর আমি দেখতে পাই তার পিছনে যে গান এবং যে ওই যে মুদ্রা বা ভঙ্গি যাই বলি না কেন, সেটা আসলে শিল্প সংস্কৃতি বা ক্রিয়েটিভ কাজে আপনি কখনোই কোনো দরজা বন্ধ করতে পারবেন না। কিন্তু যে এখন মানে ওই আরতির সঙ্গে যে গানটা গাওয়া হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে অনেক রকম গান শুনেছি, আরতির তো আলাদা গান আছে, তাই না? আরতিটা মূলত ঢাকের সাথে, হ্যাঁ ঢাকের সাথে। তো সেখানে যদি আপনি কোনো ছবির গান দিয়ে দিচ্ছেন, আপনার নাচের ভঙ্গিটা যদি সেরকম করে ফেলেন, সেই জায়গাগুলো তো বলছি, সেটা দুঃখজনক এবং হতাশাজনক। না সেটা তো আমি দেখছি, মানে আপনার কাছে সেগুলো ধরা পড়ছে কিনা। আমি তো আসলে ঢাকায় বা ঢাকার বাইরে নারায়ণগঞ্জে গিয়েছি পূজা দেখতে, কলকাতায়ও দেখেছি। যখন কলকাতার কি অবস্থা একটু শুনুন, কারণ কলকাতা আপনি দেখেছেন 2 বার বা আরো বেশি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ভীষণ নান্দনিক পূজা হয় ওখানে। প্রতিযোগিতা আছে, কিন্তু সেটা অনেকটা সুস্থ। কার মণ্ডপের সাজটা ভালো হবে, সেটা তো যে ওই আপনার থিমের উপর প্রতিযোগিতা। হ্যাঁ, কার প্রতিমাটা বেশি সুন্দর হয়েছে, এই ধরনের প্রতিযোগিতা থাকে। একবার আমরা দেখেছিলাম ভুটানের একটা খুব বিখ্যাত মন্দিরের আদলে পুরো মণ্ডপটা বানিয়েছে, এবং ওই জায়গায় গেলে আসলেই মনে হচ্ছে যে আমি ভুটানেই আছি। তো এটা একটা বিশাল ক্রিয়েটিভিটি, একটা দেশের মধ্যে আরেকটা দেশের আবহ তৈরি করে ফেলা। এরকম অনেক এক্সপেরিমেন্টাল কাজ ওখানে হয়, ভালোই তো হয়। আমাদের এখানে বনানী পূজা মণ্ডপ ভালোই তো হচ্ছে,
সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, এবং ঢাকার যে বনানীতে চলে আসলেন কলকাতা থেকে, সেটা যে আমাদের আগে পূজার ব্যাপারটা ছিল হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, রমনা, তারপর হচ্ছে সিদ্ধেশ্বরী, হ্যাঁ ঢাকা, হ্যাঁ এই জায়গাগুলো ছিল। এখন কিন্তু একদম উত্তরা পর্যন্ত চলে গেছে বনানী হয়ে, আর কলাবাগান মাঠে, বসুন্ধরায় হচ্ছে, হ্যাঁ তারপরে যে বসুন্ধরা খামার বাড়িতে হচ্ছে। তো পুজোর আয়োজনটা ছড়িয়ে পড়ছে, ব্যাপ্তিটা বাড়ছে। এটা তো ভালো। আমি কিছুদিন আগে কলকাতা গিয়েছিলাম ঘুরতে, এমনি বেড়াতে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে তোমাদের বাংলাদেশে দুর্গাপূজা হয়? তো এখনো তার মানে তাদের মনে এই সংশয়টা আছে কেন? আমাদের এখানে দেখেন এই যে প্রত্যেকটা পুজোতে কিন্তু সবাই সকল ধর্মের মানুষজনের কিন্তু পুজোতে যাচ্ছে, ষষ্ঠী থেকে দশমী, হ্যাঁ যাচ্ছে একসঙ্গে, কাউকে আমি আরতিতে অংশ নিতে দেখি, তাই না? সেই জায়গাতে এই প্রশ্নটা এখনো কেন হয়? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আমাদের পুজো মানে মণ্ডপের সংখ্যাও বাড়ছে প্রতিবারই। আসলে আমাদের সাথে ওদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে, ভারতের সাথে আমাদের, যেহেতু আমাদের চ্যানেলগুলো ওখানে দেখা যায় না, এটা একটা প্রধান কারণ। আমরা কিন্তু রিমোট চাপলেই কলকাতার পুজো দেখে ফেলছি, সবকিছু দেখে ফেলতে পারছি, সবকিছু অনেক ইজি অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু ওখান থেকে কিন্তু বাংলাদেশের কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এই যে মানে সবাই তো আমরা যাই, আসা যাওয়া তো আছে, সেটার পার্সেন্টেজ তো খুব কম, কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে না। সেটা ওভাবে ওটা যথেষ্ট নয় একটা দেশকে আরেকটা দেশে পরিচিত করে তোলার জন্য বা তুলে ধরার জন্য। এই গণমাধ্যম, চলচ্চিত্র, সাংস্কৃতিক আদান প্রদান এগুলো অনেক বেশি প্রয়োজন হয়, সেটা কম হচ্ছে। আবার একটা হচ্ছে আত্মীয়তাও তো আছে, যে ঢাকা যারা আছেন বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা আছেন, 100 কোটির উপরে যে দেশের জনসংখ্যা, তার সাথে শুধু আমি কলকাতার কথা বলছি, যে কলকাতার অনেকেই আছে যে তাদের পূর্বপুরুষ সেখানে ছিলেন, তাদের সাথে এখনো আত্মিক যোগাযোগ আছে। এখন যেখানে পূজা হয় সেই খবরটা টেলিভিশন ছাড়া কোনোভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব না। হতে পারে, কিন্তু গণমাধ্যমের যে বিশাল রেঞ্জ আছে, সেটা তো স্বীকার করতেই হবে, কারণ না হলে এই যে আমাদের অনুষ্ঠানগুলো রেখে আমরা কেন তাদের অনুষ্ঠান দেখি? তাদের অনুষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে মানসম্পন্ন, এটাও মানতে হবে, এটাকে অস্বীকার করার উপায় নেই। অ্যাটলিস্ট তাদের শিল্পীদের যে শারীরিক কাঠামো, তাদের সাজগোজ, তাদের লাইট, মেকআপ, সেট, এবং সবচেয়ে বড় হচ্ছে যে বাজেটটা অনেক বেশি। ওখানে একজন মেকারের যে স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা, সেটা তো আমার দেশের নির্মাতাদের নেই। সেজন্য হয়তো চাইলেও অনেকে অনেক সময় কাজ করতে পারছেন না। এবং গত কয়েক বছরে এই বাজেট এবং আরো অন্যান্য সমস্যার কারণে প্রতিভাবান নির্মাতারা এতই দূরে সরে গেছেন যে আমাদের নাটকটা কিন্তু একদম ইরিভার্সিবল একটা জায়গায় চলে যাচ্ছে, যে এটাকে হয়তো। নাচ কতটুকু আছে আমাদের গণমাধ্যমে? নাচ গণমাধ্যমে কতটুকু আছে আমি জানি না, মানে টেলিভিশনে কতটুকু আছে? টেলিভিশনে কিন্তু আমাদের মঞ্চে যে প্রোডাকশনগুলো আমরা করছি সেগুলো নিয়ে আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু আমরা অনেক অ্যাপ্রিসিয়েশন পাই। যেমন আমার ওয়াটারনেস নিয়ে আমি গত অগস্ট মাসে কলকাতায় গিয়েছিলাম। কলকাতার স্টেটসম্যান পত্রিকা অগস্ট পর্যন্ত যত অনুষ্ঠান হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে না পুরো ভারতে, তার একটা তালিকা তারা প্রকাশ করেছিল, সেখানে বাংলাদেশের ওয়াটারনেস আছে। তো শুধু মঞ্চের কথা বললেন, মঞ্চে তো নাটকও আছে এখন পর্যন্ত, কিন্তু টেলিভিশনে এই যে এই নাচ মাধ্যমটা আমরা শুধু নাটক দেখছি, গানও খুব বেশি নেই, কিন্তু নাচকে খুব বেশি আনা যাচ্ছে না কেন? জায়গা পাচ্ছে না কেন? সেটা কি শুধু স্পন্সর? যে বিষয়টা আসলে তেমন না, মানে এইগুলো আমরা ছোটবেলায় শুনতাম যে নাচের অনুষ্ঠান হয় না বা বাজেট নেই। আমি নিজে আমার দুটো প্রোডাকশন আমি একটি টিভি চ্যানেলে করেছি, এবং আমার যে জাস্টিফাইড বাজেট ছিল সেটাতেই আমি করেছি, সেখানে আমি কোনো কম্প্রোমাইজ করিনি। এখন পাশাপাশি আমি তো একজন পূজা সেনগুপ্ত এটা করছে, কিন্তু সব টিভি চ্যানেলে নাচের অনুষ্ঠান খুললেই কিন্তু আমরা দেখছি অভিনেত্রীদের, যাদের নাচে সেরকম ট্রেনিং নেই বা হয়তো ছোটবেলায় একটু শিখেছে, মডেল, অ্যাক্ট্রেস, এদেরকে আমরা খুব বেশি দেখছি। তো 10টা অনুষ্ঠানের মধ্যে 9টাই ওরকম অনুষ্ঠান, একটা অনুষ্ঠান বিশুদ্ধ নাচের হচ্ছে। সেই জন্য মনে হচ্ছে যে আমাদের নাচের মানটা হয়তো হারিয়ে যাচ্ছে বা এরকম। কিন্তু বিশুদ্ধ নাচ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা বিশুদ্ধ নাচ কতটুকু দেখতে পারি। বিশুদ্ধ নাচ কিন্তু আমরা আমাদের পাশের দেশের চ্যানেলেও খুব একটা দেখি না। ওখানেও যারা মেইন স্ট্রিম ডান্সার, যারা নাচটা শেখেন, একেবারেই ডেডিকেটেড এবং মেইন স্ট্রিম আর্টিস্ট, তারা টেলিভিশনে খুব একটা আসেন না। তাদের আলাদা কাজের একটা ক্ষেত্র আছে, তাদের আলাদা অডিয়েন্স আছে, এবং তারা সারা বছর ব্যস্ত থাকেন। ফিউশন বা মিশ্রণের যুগ সবসময় ছিল, হ্যাঁ সবসময়। এখন শুধু যে মিশ্রণ হচ্ছে তা না,
মিশ্রণ সবসময় হচ্ছে, রবীন্দ্রনাথের সময় মিশ্রণ ছিল, নজরুলের সময় মিশ্রণ হয়েছে, তারাও মিশ্রণ করেছেন। এই যে ওগুলো শিল্প হয়েছে, এতটা পরিমিত ছিল, বা যে মাত্রা জ্ঞানের কথা আমরা বলছিলাম, এখন সেটা কতটুকু আমরা মাত্রা জ্ঞান হারিয়ে ফেললাম কেন? বিষয়টা হচ্ছে মানে বেসিক একটা থিওরি ফিউশনের ক্ষেত্রে, যে আমি যদি দুটো জিনিসের মিশ্রণ করি, দুটোই আমাকে জানতে হবে। হ্যাঁ, একটাতে আমি খুব মাস্টার, আর একটাতে আমি সারফেস লেভেলে আমার নলেজটা, তাহলে আমার পক্ষে এটাকে ফিউশন করা সম্ভব না না জেনে। না জেনে। সেক্ষেত্রে যে আউটপুটটা হবে, ফিউশনটা হবে, সেটা আসলে ভালো কিছু হবে না। তো আমাদের দেশে ইদানিং কিছু টিভি চ্যানেলে আমরা দেখছি রিয়ালিটি শো নামে নাচের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে গানের ক্ষেত্রেও, যে এক ধরনের ফিউশন করার প্রবণতা তৈরি হয়েছে। তা আমার মনে হয় যেটা ভালো হয়, যিনি দুটো জেনেই করেন তারটা আমরা দেখলেই বুঝি যে এটা ফিউশন, আর যেটা হয় না সেটাও দেখলেই বোঝা যায় যে এটা কিছু হয়নি। দুটোকেই জানতে হবে। আরেকটা খুব মজার বিষয় যে নান্দনিক জ্ঞান কিন্তু সবার সমান হয় না। সেন্স অফ এস্থেটিক্স, যেমন রবীন্দ্রনাথের নষ্ট নীরকে নিয়েই কিন্তু সত্যজিৎ রায় চারুলতা বানিয়েছেন। চারুলতা কিন্তু হুবহু নষ্ট নীরের মতো নয়, কিন্তু সত্যজিৎ রায়ের যে ক্রিয়েটিভ হাইট, সেটা রবীন্দ্রনাথের শিল্প মানকে ছুঁতে পেরেছে। সে কারণেই দুটোই আমাদের কাছে অমূল্য সম্পদ। একজন বড় মানুষের কাজ নিয়ে যদি কিছু কেউ করতে চায়, তাহলে তাকে অনেক রিসার্চ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, ওটার পেছনে সময় দিতে কিভাবে হবে। নিতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, আরেকটা বিষয় যে পরিমিতি বোধ, আপনি হ্যাঁ, যেটা বললেন, কতটুকু বলবো কতটুকু বলবো না, কতটুকু আমি মানুষকে দেখাবো, কতটুকু আমি উহ্য রাখবো, সেখানেই শিল্পের দোতনা। এবং একটা জিনিস আমার কাছে দেখি আমি, যে এখন যে যতটুকু মানে অনেক কম দেখি, তার মধ্যে যতটুকু দেখি, যে আমাদের যে নাটকগুলো হচ্ছে, আপনি নাটক প্রসঙ্গে এনেছিলেন, সেটা আমি মঞ্চ থেকেও শুনি, মঞ্চতে খুব বেশি না দেখলেও মঞ্চ থেকেও শুনি, যে যারা অভিনয় করতে আসছেন, বিশেষ করে মঞ্চে তো খুবই জরুরি এই নাচের বিষয়টা, কিন্তু টেলিভিশনে অনেকে বা ছবিতে অনেকে নাচের সঙ্গে আছেন, নাচ দেখাচ্ছেন, কাহিনীর প্রয়োজনই হোক, কিন্তু সেখানে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। এই অভিজ্ঞতা না নিয়ে এই যে নাচকের ব্যবহার, সেটা নিয়ে যদি বলেন। করা উচিত না এরকম কিছু, শিখে করা উচিত। মানে টেলিভিশন, মিডিয়া, মঞ্চ, এগুলো তো শিখে এসে করার জায়গা, করতে করতে শেখার জায়গা না। যেখানে আমরা আমাদের যে নাটকটা দেখছি, না, আমাদের দেশে যে নাটকগুলো হচ্ছে, এখানে 90% অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করতে করতে শিখছেন। হ্যাঁ, এটা খুব দুঃখজনক। এটা শিখে এসে করার জায়গা। সে কারণে ওই যে যতটুকু নাচ ওখানে যুক্ত হলো, সেটা আমাকে স্পর্শ করছে না। না, ওই যে একটা বেসিক কথা যেটা শুরুতেই বলেছি, যে যেটা ভালো সেটাই কিন্তু আমার হৃদয়কে স্পর্শ করবে, যেটা ভালো না সেটা আমি ভুলে যাব। একটা ভালো কাজ সেটাই যেটা দেখার পরে অনেক দিন পর মনে থাকে। হীরক রাজা দেশের প্রতিটা সিন কিন্তু এখনো চোখে ভাসছে, কারণ আমার ভালো লেগেছিল। আমি তো প্রতিদিন এই চলচ্চিত্রটা দেখি না। কাজের কথায় যদি আসি, যে আমরা যে কাজটা করছি, আমরা প্রত্যেকেরই নানা কাজ করছি, আপনি কাজ করছেন, আমরা সবাই কাজ করছি, কাজটা তো আমার একটা ঈশ্বর, সেখানে আমি অঞ্জলি দিব। সেই অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে আমার এই যে অমনোযোগিতা, আমার ঘাটতি, ধ্যানের ঘাটতি। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ফুল টাইম প্রফেশনাল ডান্সার। আমি একেবারেই নাচের মধ্যে বা শিল্পের একটা নিজস্ব জগতের মধ্যেই থাকি। এই যে মগ্ন হয়ে থাকা কাজের মধ্যে, সেটা আমি নিজে থাকি, এবং আমার চারপাশে আমি তাদেরকেই ভিড়তে দিই যারা আমার মতো মানসিকতার। এর বাইরে কে কি করছে সেটা আসলে দেখার আমার সময় হয় না, আমি দেখতেও চাই না। কারণটা দেখার কথা আমি বলি না, এই যে মানে ওই জায়গায় যে আমাদের যে ঘাটতিটা থেকে যায়, যে আমি হয়তো বাহ্যিকভাবে দেখাচ্ছি যে আমি এই কাজটা করছি, অঞ্জলি দিচ্ছি, কিন্তু অঞ্জলি দেওয়ার মধ্যে আমার হৃদয়ের কোনো যোগাযোগ নেই। ডেডিকেশনের অভাব, আরেকটা বিষয় প্রফেশনালিজমের অভাব। আমরা কিন্তু এখনো আমাদের দেশে নাচ গান অনেকে নিয়েছে পেশা হিসেবে, নাচ আমরা কয়েকজন নিয়েছি, হাতে গোনা। এই কয়েকজন যথেষ্ট নয় একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য। অভিনয় অনেকেই পেশা হিসেবে নিয়েছেন, কিন্তু তাদের স্কুলিং নেই। আর এর বাইরে আমাদের যে মঞ্চ, সেখানে কিন্তু প্রফেশনালিজম একদমই নেই। এটা একেবারেই একটা অ্যামেচার মানে ক্ষেত্র কাজে। 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করছে, কেউ সাংবাদিকতা করছে, এই করছে, অনেক কিছু করে এসে সন্ধ্যার সময় এসে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কাজ করছে, রিহার্সাল করলো, প্রোডাকশন করলো, এইভাবে প্যাশনেটলি কাজ করে কিছু প্রোডাকশন ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এই ধারাবাহিকতা যদি চলে, এটা নিয়ে আসলে আমরা আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম, সেগুলোতে খুব স্ট্রংলি দাঁড়াতে পারবো না। এই মানের প্রোডাকশন নিয়ে আসলে কিছু করা সম্ভব না।
প্রফেশনালিজম থাকতে হবে এবং অনেকেই বলে যে নিশ্চয়তা নেই। আমিও যখন নাচকে প্রফেশন হিসেবে নিয়েছি, আমার কাছে তখন জার্মানির একটা পিএইচডি অফার ছিল, আমি তো সেটা নিতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিয়েছি এবং আমি আমি মনে করি প্রাথমিকভাবে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি একটা চাকরি করলে এত টাকা ইনকাম করতাম না যতটা আমি নাচ করে করছি। এটা তো আর আমাকে কেউ থালায় সাজিয়ে দেয়নি, আমাকেই আমারটা করে নিতে হয়েছে। সাহস থাকলে, সদিচ্ছা থাকলে, ডেডিকেশন থাকলে করে নেওয়া সম্ভব। টাকা একটা বিষয়, তারপর আনন্দ একটা বিষয় আছে। টাকাটা একটা বড় বিষয়, অবশ্যই বড় অবশ্যই বিষয়, এবং সেটা মানে ওই আনন্দযজ্ঞ পর্যন্ত যেতে আনন্দটা আছে, কিন্তু টাকাটারও প্রয়োজন আছে ভালো কাজ করার জন্য। এবং সেটা তখনই আসবে যখন আপনি পুরো এই মানে আপনার সমস্ত কিছু দিয়ে আপনার মানসিক ভাবে আপনি এই অঞ্জলিটা দিচ্ছেন, আপনার হৃদয় থেকে দিচ্ছেন আপনার কাজের প্রতি। এবং সেটাই আসলে সত্যিকারের বন্দনা, সত্যিকারের নিমজ্জন। অবশ্যই, যেমন তুষার ভাই আপনি সাংবাদিক, আপনার জন্য কিন্তু এই যে ক্যামেরার সামনে আপনি আছেন, এটাই একেবারে জায়নামাজের মতো পবিত্র একটা জায়গা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা আমি তো পারি না, বিকজ এটাই আমার কাজ, এটাই আমার ধ্যান জ্ঞান। এর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা আমার প্রতিমা, সম্ভব, আমার প্রতিমা। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক, এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, সবাইকে বিজয়ের শুভেচ্ছা।